সবাইকে শুভেচ্ছা। আমি ডক্টর শাহিন মাহমুদ। এর আগে এই লেভেল অফ হেলথ নিয়ে একটি প্রারম্ভিক ভিডিও করেছিলাম এবং বলেছিলাম সেই সিরিজ আকারে এই ব্যাপারে বিশদ নিয়ে আমি আসব। আপনারা হিডিংয়ে দেখেছেন শিরোনামে। আজকে তার দ্বিতীয় পর্ব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে, কারণ আজকে আমি যে ডিভিশনটা আমরা দেখেছিলাম গত পর্বে প্রারম্ভিক আলোচনায়, যে একটা হাইপোথেটিক্যালি কিভাবে ডিভিশন করা হয়েছে, আমাদের হেলথ কিরকম থাকতে পারে, আমাদের স্বাস্থ্য, আমাদের ডিফেন্স মেকানিজম, ভাইটাল ফোর্স, আমাদের ইমিউনিটি কমপ্লেক্স কিভাবে থাকতে পারে, কত রকম থাকতে পারে। তো গ্রসলি একটা ভাগ করা হয়েছে, তা হচ্ছে 4টে গ্রুপ: গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। প্রতিটি গ্রুপের 3টি করে ভাগ। অর্থাৎ গ্রুপ এতে 1, 2, 3। 1 সবচাইতে ভালো স্বাস্থ্যের অধিকারী, গ্রুপ এর 1 হচ্ছে সুপ্রিম স্বাস্থ্যের অধিকারী, গ্রুপ গ্রুপ এর 2 হচ্ছে তার চাইতে কম, গ্রুপ এর 3 হচ্ছে তার চাইতেও একটু কম স্বাস্থ্যের অধিকারী। কিন্তু গ্রুপ এ কে আমরা বলতে পারি স্বাস্থ্যের দিক দিয়ে তারা ভালো অবস্থানে আছে। এবং গ্রুপ বিতে বেশ খানিকটা ডিটেরিওরেশন হওয়ার পর গ্রুপ বির স্বাস্থ্য আসলে শুরু হয়। সেখানে 4, 5, 6 3টি বিভাগ রয়েছে। তার চাইতে অনেক খারাপ স্বাস্থ্য অ্যাকচুয়ালি, এবং বলতে পারেন যে ক্রনিক ডিজিজ, আমাদের অর্গ্যানিক ডিজিজ, খুব অবস্টিনেট অর্গ্যানিক ডিজিজ, আমাদের এই সমস্ত সিস্টেমিক ডিজিজগুলো এই সত্যিকারভাবে ক্রনিক আকারে এই সি লেভেলের হেলথগুলোতে আমরা দেখতে পাই। সেখানে 3টি ভাগ করা হয়েছে: 7, 8, 9 এবং অবশেষে ডি গ্রেডের হেলথ। এটা খুবই খারাপ হেলথ। আসলে এই পেশেন্টদের প্রগনোসিস জঘন্য। এদেরকে অলমোস্ট ভালো করা সম্ভব নয়। আমাদের প্রগনোসিস করার সময় আমাদের বলে দিতে হয় যে এদেরকে ভালো করা পসিবল নয়, ভালো রাখা যায়। এবং ডি গ্রেডের হেলথ, এটার আমি বিস্তারিত যাচ্ছি একটু পর। ডি গ্রেডের হেলথেও 3টি বিভাগ করা হয়েছে, তা হচ্ছে 10, 11 and 12। 12 হচ্ছে স্বাস্থ্যের দিক দিয়ে আসলে সবচাইতে খারাপ, যাদেরকে অ্যাকচুয়ালি খুব বেশি দিন বাঁচিয়ে রাখাও সম্ভব হয় না, জাস্ট কিছু প্যালিয়েশন দেওয়া পসিবল হয়। তো যাই হোক, এভাবে 1 থেকে 12, 1 থেকে 12 এই গ্রেডগুলো নিয়ে আমরা ভাববো। অ্যাকচুয়ালি এই শেডগুলোর বাইরেও, মানে এর মাঝখানেও আরও গ্রেড থাকতে পারে বিতলকাসের মতে। তবে আমরা যদি 12টা ধারণাই নিয়ে করি, তাহলে পুরো ব্যাপারটি আমরা বুঝতে পারবো। 4টি গ্রুপ নিয়ে যদি আমরা ভাবি, 3টি করে বিভাগ নিয়ে যদি ভাবি, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবো। এরপর অভিজ্ঞতা, দক্ষতা অনুসারে আপনি আরো নিখুঁতভাবে, প্রিসিয়াসলি একজন পেশেন্ট সম্বন্ধে ধারণা লাভ করতে পারবেন, প্রেডিক্ট করতে পারবেন এবং করণীয় সম্বন্ধে নির্ধারণ করতে সক্ষম হবেন। আমাদের এই সময়টাতে এই জ্ঞানটি অপরিহার্য। অ্যাকচুয়ালি ক্যারেক্টারিস্টিক্সগুলো কি একটু আগেই বলেছি। গ্রুপ এ অর্থাৎ লেভেল 1, 2, 3, এই 3টি লেভেলে এরা হচ্ছে ভালো স্বাস্থ্যের অধিকারী। ভালো স্বাস্থ্যের অধিকারী, ওজন যাই হোক, লম্বা হোক, খাটো হোক, যা কিছুই হোক না কেন, এরা ভালো স্বাস্থ্যের অধিকারী। এর মধ্যে লেভেল গ্রুপ এর লেভেল 1 অ্যাকচুয়ালি বর্তমান সময়ে আমরা বাস্তবে দেখতে পাই না। লেভেল 2ও বিরল ঘটনা। লেভেল 2ও আমরা আসলে খুব বিরল দেখতে পাই। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে অ্যাভেলেবল যদি থাকে ভালো স্বাস্থ্যের অধিকারী যারা রয়েছেন প্রত্যন্ত অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে, প্রকৃতির সাথে সমন্বিত, উন্নত এই অর্থে নয় যে দালান কোঠার উন্নত, বর্তমানের জীবনযাত্রার মান উন্নয়নের উন্নত, সেটা নয়। অর্থাৎ হাইজেনিক ফুড, পরিবেশ, নেচার, প্রকৃতি, মেন্টাল ইমোশনাল হেলথ এবং তার সাপোর্ট, রিলেশন, সংস্কৃতি, এই সমস্ত দিক দিয়ে যারা খুব ভালো অবস্থানে আছেন, এদের মধ্যে থেকে আমরা কিন্তু একটু হয়তো 2-1জন পাওয়া গেলেও যেতে পারে। লেভেল 3, গ্রুপ এর লেভেল 3 আমরা পাবো। এদের মধ্যে এইটা পাবো যদি খুব এই অবস্থানগুলোতে। কিন্তু কসমোপলিটান, মেট্রোপলিটান যে পাবলিক আমরা রয়েছি,
শহরাঞ্চলে যারা বাস করছি তারা আসলে গ্রুপ এ তে থাকি না বিভিন্ন কারণে। গ্রুপ এ তে থাকি না, আমাদের শুরু হয়ে যায় গ্রুপ বি। অল্প কিছুদিন যদি থাকিও তবুও অল্প কিছুদিনের মধ্যে আমরা গ্রুপ বি তে, আমাদের হেলথ ডিটেরিয়েশন, আমরা গ্রুপ বি তে চলে যাই। কিন্তু গ্রুপ এ তে কি হয় আসলে? এই গ্রুপ ই তে আমরা যদি হয়, সেখানে আমরা দেখব যে তাদের মধ্যে ইনফেকশন, তীব্র ইনফেকশন হওয়ার পসিবিলিটি, অর্থাৎ যদি কোনো স্টিমুলেশন, কোনো বৈরী প্রভাব তাদের মধ্যে আসে, শরীর, তাদের ভাইটাল ফোর্স তীব্রভাবে তাকে আক্রমণ করে, ফলাফলস্বরূপ এই গ্রুপ এ তে আমরা হাই ফিভার দেখতে পাবো। গ্রুপ এ তে আমরা যদি রোগের দিক দিয়ে বলি, তাহলে হয়তো ওই কিছু ফাংশনাল, যেমন প্রিমিনস্ট্রুয়াল সিনড্রোম বা স্কিনের সবচাইতে আমাদের সুপারফিশিয়াল লেয়ার, স্কিনের ট্রাভেল, হয়তো এক্সিমা সর্বোচ্চ, কিংবা খুব খুব দেরিতে অনেক দিন পর পর দেখা দেওয়া মাথা ব্যথা, কিংবা হতে পারে এইরকম আনকমপ্লিকেটেড, হয়তো সায়াটিকা হচ্ছে, নার্ভের একটা ব্যথা, ফাংশনাল পেইন, এবং এগুলো সারানো তখন এত সুস্পষ্ট লক্ষণ তাদের থাকবে, একদম পরিচ্ছন্ন লক্ষণ, যে তাদেরকে আসলে একটা ওষুধ প্রয়োগ করার পর মানে দুর্দান্ত গতিতে তারা আরোগ্য হয়ে যাবে। তাদের শরীর হাই ফিভার হয়, এই গ্রুপ এ তে প্রচণ্ড হাই ফিভার হওয়ার পসিবিলিটি থাকে, কারণ বৈরী প্রভাবের বিরুদ্ধে, আমি একটু আগেই বলেছি, বৈরী প্রভাবের বিরুদ্ধে আমার ওই গ্রুপ এর হেলথ অত্যন্ত শক্তিশালীভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে তাকে দূর করার চেষ্টা করে, সেখানে ব্যালেন্স আনার চেষ্টা করে। এবং এই গ্রুপে প্রোক্যারিওটস এবং ফাঙ্গাই জাতের অ্যাফেকশনগুলো আসতে পারে সর্বোচ্চ, তবে স্ট্রেপ্টোকক্কাস এবং স্ট্যাফাইলোকক্কাস, এই ইনফেকশনগুলো এই গ্রুপ এ তে হয় মূলত। গ্রুপ এ তে, কারণে বাচ্চাদের মধ্যে আমরা কিন্তু স্ট্রেপ্টোকক্কাস এবং স্ট্যাফাইলোকক্কাসের প্রবণতা দেখতে পাই, কারণ তাদের হেলথ, তাদের এনার্জি, তাদের ইমিউনিটি তখনও বিভিন্ন পারিপার্শ্বিকতাতে, বিভিন্ন দুনিয়াবি নেগেটিভ ইনফ্লুয়েন্সে তখনও দূষিত হয়নি তত বেশি। ফলাফলস্বরূপ যাদের হয়নি আর কি, বা তারা যারা জেনেটিক প্রিডিসপোজিশন নিয়ে একদম বাজে হেলথ না নিয়ে এসেছে, তাদের মধ্যে আমরা কিন্তু এই গ্রুপ এর এই ক্যারেক্টারিস্টিক্সগুলো পাই। এই কারণে বাচ্চাদের মধ্যে স্ট্রেপ্টোকক্কাস এবং স্ট্যাফাইলোকক্কাস ইনফেকশনগুলো বেশি হয়। এদের প্রগনোসিস খুবই ভালো, একটু আগে বললাম যে এদের প্রগনোসিস চমৎকার। এদেরকে আপনার পরিচ্ছন্ন ওষুধ আসবে, ওষুধ দেওয়ার পর একদম মোস্ট প্রবাবলি একটা ডোজই এনাফ। এই গ্রুপ এর হেলথ, গ্রুপ এর 3 লেভেলে হয়তো 2টো ডোজ কখনো লাগলেও লাগতে পারে। অ্যাকিউটের ব্যাপার আলাদা, ক্রনিকের ডিজিজের কথা বলছি আমি। তো কাজেই একটা ডোজ তাদের শরীরে কয়েক মাস, ইভেন কয়েক বছরও কাজ করতে পারে, এক ডোজ ওষুধ, এই গ্রুপ এর হেলথের যারা আছেন। এবং এদের বেলায় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, হোমিওপ্যাথিক যে প্রারম্ভিক অ্যাগ্রাভেশন, ইনিশিয়াল অ্যাগ্রাভেশন, সেটা বেশিরভাগ সময় দেখা দেয় না। বিশেষ করে গ্রুপ এর 1 এবং 2, এই দুটোর মধ্যে ইনিশিয়াল অ্যাগ্রাভেশন, কারণ হচ্ছে জীবনী শক্তি এত প্রখরভাবে প্রতিক্রিয়া করে বৈরী শক্তির বিরুদ্ধে, নেগেটিভ ইনফ্লুয়েন্সের বিরুদ্ধে এত প্রখরভাবে ক্রিয়া করে, অত্যন্ত সুস্পষ্ট, ক্লিয়ার এবং খুব তীব্র লক্ষণ প্রকাশ করে। সেখানে হোমিওপ্যাথিক প্রেসক্রিপশন করার পর অ্যাকচুয়ালি অ্যাগ্রাভেশনের আর সুযোগ থাকে না, জায়গা থাকে না, বা হলেও পার্থক্যটা এত সামান্য যে সেখানে আসলে অ্যাকচুয়ালি আপনি পার্থক্য করতে পারবেন, হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশনকে ডিটেক্ট করতে পারবেন না। গ্রুপ এর 3-তে হয়তো 2-1 রোগীতে অ্যাগ্রাভেশনটা সামান্য পরিলক্ষিত হলেও হতে পারে, কিন্তু 1 এবং 2-তে অ্যাকচুয়ালি সেখানে কোনো অ্যাগ্রাভেশন পাবেন না। কাজেই আমরা দেখতে পাচ্ছি গ্রুপ এর হেলথ অত্যন্ত শক্তিশালী, ডিফেন্স মেকানিজম, প্রতিক্রিয়া তীব্র, সেখানে যে জীবাণুগুলো আক্রমণ করে সেগুলো খুব প্রাইমারি কোয়ালিটির জীবাণু, এবং সেগুলোকে নিরসন করা খুবই সহজ। কাজেই আমরা যদি এবার লক্ষ্য করি যে পেশেন্টের হাই ফিভার দেখা দেয় কিনা, দিলে প্রতিক্রিয়া কিরকম হয়, এবং
সেখানে কোন ধরনের তার প্যাথোলজিগুলো পাওয়া গিয়েছে, আমরা কিন্তু অনুমান করতে পারবো যে এই পেশেন্ট কোন লেভেলে রয়েছে। এই গ্রুপ এতে তীব্রভাবে অ্যাকিউট হয়, কিন্তু সেই অ্যাকিউটগুলো হয় অনেক দেরিতে দেরিতে, এমন নয় যে একদম লাগাতার হচ্ছে, তা নয়। কিন্তু এই পেশেন্ট যদি একটু ডেটোরিয়েট করে, বিভিন্ন ইনফ্লুয়েন্সের কারণে ডেটোরিয়েট করলো, কোনো ভয়, উদ্বেগ বা লাইফস্টাইল হ্যাজার্ড, পেশাগত হ্যাজার্ড, যে কোনো কারণে হোক, অ্যালোপ্যাথিক ওষুধ, সাপ্রেশন, সাপোজ তার সেই হাই ফিভারকে অ্যালোপ্যাথিক ওষুধ যোগে চিকিৎসা করা হলো কয়েকবার, ফলাফলস্বরূপ ইমিউনিটি তার পুরো শক্তি দিয়ে রোগটা নিরসন করতে পারলো না, অ্যাকিউটটা সাব অ্যাকিউট ফর্মে চলে গেল, তাহলে কি হবে? তাহলে এই ব্যক্তির ঘন ঘন জ্বর আসতে থাকবে, কোনো একটা ইনফেকশন, কোনো একটা ক্রনিক ইনফেকশন, ধরেন টনসিল, অ্যাডেনয়েড, কোনো একটা এনলার্জমেন্ট করতে থাকবে, চেষ্টা করবে, লিম্ফ গ্ল্যান্ডগুলো ফুলবে ওই রোগকে প্রতিহত করতে গিয়ে, দূর তো করতে পারেনি, কাজে লিম্ফ গ্ল্যান্ড এবার ফুলতে হবে স্বাভাবিকভাবেই, বারবার আক্রমণ হবে, তাকে ফেরাতে গিয়ে বিভিন্ন জায়গার গ্ল্যান্ডগুলো ফুলবে, সোয়েলিং হবে, এনলার্জড হবে। এই পেশেন্ট অ্যাকচুয়ালি এই যে ফ্রিকোয়েন্ট ফিভার দেখা দিচ্ছে, এখানেও হাই ফিভার হতে পারে, হবে হাই ফিভার, তবে হয়তো লেভেল গ্রুপ এর মতো অত হাই নাও হতে পারে অনেকের, আবার অনেকের হবেও, কিন্তু এখানকার বৈশিষ্ট্য হচ্ছে খুব ঘন ঘন তার প্রবলেম, ঠান্ডা ছাড়ছেই না, একটু বাতাসে গেলেই ঠান্ডা লাগে, একটু ঠান্ডা পানি ব্যবহার করলেই সর্দি শুরু হয়, কাশি শুরু হয়, এভাবে ঠিক যেন রোগ ছাড়ছে না, ঠিক লেগে থাকতে চাচ্ছে। সাব অ্যাকিউট ফর্মে কি হয়, রোগটা আসে চলে যায়, এই সাব অ্যাকিউট ফর্মে কি হয়, রোগটা এবার শরীরে থেকে এবং মাঝে মাঝে তার স্বরূপকে ম্যানিফেস্টেশন করার একটা প্রবণতা নিয়ে বসে। আমরা বুঝতে পারি পেশেন্টের হেলথের লেভেল ডেটেরিয়েট হয়েছে, তার দেখা যাচ্ছে এর আগে জ্বর যখন আসতো খারাপ লাগতো, ঠিক আছে, কিন্তু জ্বর থেকে উঠে যাওয়ার পর সে একদম হেলদি, এনার্জেটিক। এবার লেভেল বিতে তার সেই এনার্জি অতটা থাকে না, ওই ঘুষঘুষে জ্বর, শরীর ভালো লাগে না, ম্যালাইজনেস, প্রোস্টেশন, এক ধরনের অবসদ্ধতা, অমুক সময় ভালো ঘুমটা ঠিক মতো ফ্রেশ লাগে না, এই সেই নানান ধরনের ক্রনিক সিমটমসগুলোর এবার ম্যানিফেস্টেশন শুরু হয়। অ্যাকচুয়ালি এখানে ঘন ঘন অ্যাকিউট ইনফেকশন দেখা দেয়, এবং এখানেও প্রোক্যারিওটস এবং ফাঙ্গাইয়ের অ্যাফেকশন থাকতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রেপ্টোকক্কাস এবং স্ট্যাফাইলোকক্কাসের চাইতে আরও সিরিয়াস ধরনের অ্যাফেকশন হয়, এবং নিউমোনিয়া, পাইলোনেফ্রাইটিস, এ ধরনের ডিফিকাল্ট অ্যাকিউটগুলো সেগুলো দেখা দিতে থাকে, নেফ্রোটিক সিনড্রোম দেখা দিতে থাকে, ডিফিকাল্ট যে অ্যাকিউটগুলো রয়েছে, বিভিন্ন অর্গানের মধ্যে ইনফ্ল্যামেটরি প্রসেস চলতে থাকে। সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, আপনারা জানেন মেয়েদের দীর্ঘদিন শরীরে একটা ইনফেকশন রয়ে গেলে, ইকোলির ইনফেকশন, ইউরিনারি ইনফেকশন থেকে যাবার প্রবণতা থাকে। অ্যাকচুয়ালি কি হয়েছে, প্রথমে যদি তার লেভেল এর হেলথ থাকে, প্রথমে ইনফেকশনটা তীব্র জ্বর নিয়ে দেখা দিয়েছিল, ডাক্তার টেস্ট করেছে, সেখানে ইকোলি পাওয়া গিয়েছে, এবার ওষুধ প্রয়োগ করা হয়েছে, অ্যালোপ্যাথিক ওষুধ, ও ইকোলির অ্যাফেকশন কিছুটা কমেছে, কিন্তু ইকোলি শরীরের মধ্যে রয়ে গিয়েছে, সে মাঝে মাঝে, এবার যেহেতু আপনার শরীরকে একটু দুর্বল পেয়েছে, মাঝে মাঝে সে তার ম্যানিফেস্টেশন ঘটায়। লেভেল বির কন্ডিশন, গ্রুপ বির কন্ডিশন, এখানেও আমরা যে জানি 4, 5, 6 তিনটি লেভেল রয়েছে, তুলনামূলক 4 অনেকটা বেটার, তিনটার মধ্যে তুলনামূলক, সেখানে জ্বর তীব্রভাবে আসে, অর্থাৎ শরীর চেষ্টা করে নিজে নিজে নিরসন করতে, কিন্তু 5 বা বিশেষ করে 6-এ যাওয়ার পর সেখানে অ্যাকচুয়ালি তার জ্বর অত্যন্ত মাইল্ড হয়ে যায়, হতে পারে সারা দিনের পর দিন জ্বর আছে, প্রতিদিনই তার জ্বর আছে, কিন্তু উইথ এ মাইল্ড ফর্ম, এবং সিমটমস এর আগে আমি গ্রুপ এতে যে বলেছিলাম লক্ষণ অনেক পরিষ্কার, এবার গ্রুপ বিতে
লক্ষণে কিছু অপরিচ্ছন্নতা থাকে অনেকগুলো কারণে। এক, আমাদের ভাইটাল জীবনী শক্তি তখন অত সুস্পষ্টভাবে লক্ষণ প্রকাশ করতে পারছে না, সে অলরেডি কম্প্রোমাইজ। এবং তার সাথে এবার পেশেন্টের এই কন্ডিশন আসার পেছনে কারণ হচ্ছে কিছু ওষুধ তিনি খেয়েছেন, কিছু সাপ্রেশন ঘটিয়েছেন, কিছু লক্ষণের মডিফিকেশন ঘটিয়েছেন, ফলাফলস্বরূপ এবার তার মধ্যে যে লক্ষণগুলো দেখা দিচ্ছে তা আগের চাইতে কম পরিষ্কার। সেই সাথে এই যে সাপ্রেশনের ঘটনাগুলো ঘটলো, ফলাফলস্বরূপ এই রোগী আর একটা ওষুধে ভালো হওয়ার অবস্থানে মোস্ট অফ দ্য টাইমই নেই। বি গ্রুপে মানে কখনোই প্রায় একটা ওষুধে ভালো হয় না। যদি বি এর একদম উপরে অর্থাৎ লেভেল 4-এ থাকে, সবে মাত্র 4-এ ঢুকেছে, তার ক্ষেত্রে হলেও হতে পারে। আদারওয়াইজ 4-এ ভালো মতন প্রবেশ করেছে, 5-এ 6-এ, সেখানে এই লক্ষণগুলো যত বেশি নিচের দিকে নামতে থাকে, তত স্পষ্ট হতে থাকে, তত বেশি ওষুধ পেতে কষ্ট হয় এবং সেখানে তত বেশি লেয়ার থাকার পসিবিলিটি থাকে। ফলাফলস্বরূপ লেভেল বিতে 2-এর থেকে 5টা ওষুধ লাগে, ক্রমান্বয়ে খুব সতর্কভাবে সঠিকভাবে প্রয়োগ করতে হয় লেভেল বি থেকে কাউকে লেভেল এতে তুলে আনতে। লেভেল বি থেকে তাকে আবার পুনরায় পূর্ব স্বাস্থ্যে ফিরিয়ে আনতে 2-এর থেকে 5টি ওষুধের প্রয়োজন হয়ে পড়ে। এবং এইখানে প্রোটিয়াস, সিউডোমোনাস এই ধরনের অ্যাফেকশনগুলো বেশি। ওইখানে গ্রুপ এতে যেরকম স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাসের আক্রমণ পসিবিলিটি থাকে, এখানে সিউডোমোনাস বা প্রোটিয়াস এই লক্ষণগুলো মানে এই জীবাণুগুলো সব বেশি আক্রমণ করে। তা সত্ত্বেও একজন দক্ষ ডাক্তারের কাছে বি গ্রুপের প্রগনোসিস গুড, ভালো প্রগনোসিস। এখানে পার্থক্য কি, গ্রুপ এর একটা হেলথকে একদম নবীন একজন চিকিৎসকও ভালো করতে পারবে, এত সুস্পষ্ট থাকবে। কিন্তু গ্রুপ বি এর 5 এবং 6 এই লেভেলটাতে অন্তত পক্ষে ডাক্তারের সচেতনতা লাগবে, দক্ষতা লাগবে, এক্সপিরিয়েন্স লাগবে, যেহেতু এখানে একাধিক ওষুধ প্রয়োজন পড়তে পারে। কাজেই সেই ধারাবাহিকতা, সেই ফলো আপ এবং লেভেল অফ হেলথ অনুযায়ী রোগীর উন্নতি আসছে কিনা সেগুলোর বিবেচনার মাধ্যমে ফাইনালাইজ করতে হবে ডাক্তার চিকিৎসককে। কাজে সেখানে একটু দক্ষতা লাগবে। এবং লেভেল বিতে খুবই স্ট্রং ইনিশিয়াল অ্যাগ্রাভেশন হয়। কেন? আমরা গ্রুপ এতে দেখেছি যে সেখানে অ্যাকচুয়ালি অ্যাগ্রাভেশনের সুযোগটা থাকে না, জীবনী শক্তি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে, কিন্তু এখানে কিন্তু জীবনী শক্তি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারেনি, তার অতটুকু স্ট্রেংথ সে পাচ্ছে না। হোমিওপ্যাথিক ওষুধ দেওয়ার পর সে এবার স্ট্রেংথ পাওয়ার সাথে সাথে একটা প্রতিক্রিয়া, প্রারম্ভিক অ্যাগ্রাভেশন ব্যক্ত করে। কাজেই গ্রুপ বিতে আমরা ইনিশিয়াল অ্যাগ্রাভেশন এক্সপেক্ট করব, এবং ইনিশিয়াল অ্যাগ্রাভেশন না হলে আমাদের ওষুধ সঠিক আছে কিনা সে ব্যাপারে সন্দেহজনক হয়ে যাবে গ্রুপ বিতে। তো এবং আমাদের সেভাবে প্রস্তুতিও রাখতে হবে। গ্রুপ বির একজন রোগী যদি অ্যাগ্রাভেশনের কথা বলে তাহলে আমাদেরকে তাকে অপেক্ষা করতে বলতে হবে। গ্রুপ এ রোগী যদি বলে তাহলে আমাদের চিন্তা করতে হবে আমি অতিরিক্ত পরিমাণ ওষুধ দিয়ে ফেলেছি কিনা। তো কাজেই ওষুধ কমাতে হবে বা ওষুধ আর দেওয়া প্রয়োগ করা যাবে না। কাজে এই যে ডিফারেন্স, লেভেল অফ হেলথের ডিফারেন্সের সাথে সাথে আমাদের সিদ্ধান্তগুলোও কিন্তু এভাবে ডিফারেন্স হবে। এবং এই গ্রুপে, এই বি গ্রুপে যে আক্রমণগুলো হয় সেখানে কিন্তু মারাত্মক আক্রমণ হবে। নিউমোনিয়া, আপনারা জানেন, সিউডোমোনাস আক্রমণ, মারাত্মক আক্রমণ। এবং সেখানে পেশেন্ট অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থাকে, বেশিরভাগ সময় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থাকে এই পেশেন্টগুলো, বি গ্রুপের পেশেন্টগুলো। আমরা যে সমস্ত রোগীদেরকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হিসেবে আমরা ক্লিনিকে পাই, ধরে নেবেন সে বি গ্রুপের মাস্ট। এবার সি গ্রুপের আপনারা 3টা ডিভিশন শুনেছেন। একটা হচ্ছে সি গ্রুপে 7, 8, 9 3টি লেভেল। অ্যাকচুয়ালি সি গ্রুপের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এখানে আর ইনফেকশন, অ্যাকিউট ইনফেকশন আর দেখা দেবে না। হ্যাঁ, মাইল্ড ফিভার গ্রুপ সি এর
7, 8 এগুলোতে আপনি একদম ঘুষঘুষে জ্বর যাকে বলে, ঘুষঘুষে জ্বর, নাইট ফিভার এগুলো পেতে পারেন। কিন্তু অ্যাকিউট ইনফেকশন, সিভিয়ার অ্যাকিউট ইনফেকশন দূরের কথা, অ্যাকচুয়ালি অ্যাকিউট ইনফেকশনে সি গ্রুপে, এখানে আমাদের ক্রনিক অর্থাৎ সাব অ্যাকিউট কন্ডিশন থেকে এবার সত্যিকারের ক্রনিক অবস্থান, সত্যিকারের ক্রনিক রুট এই সি গ্রুপের পেশেন্টদের মধ্যে আমরা দেখতে পাই। এখানে রোগ একদম ক্রনিক প্রক্রিয়া প্রথমে স্টার্ট করে দেয়। কাজেই এখানে আর অ্যাকিউটের আমাদের জীবনী শক্তি এতটা দুর্বল হয়, এখানে আর কোনো অ্যাকিউট বৈরী প্রভাবের বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে না, সেগুলোকে ছেড়ে দেয়, সেগুলো আমাদের মধ্যে কোনো প্রভাব বিস্তার করতে পারে না। অ্যাকচুয়ালি ওই 7 মাইল্ড ফিভার হলেও হতে পারে লেভেল 7-এ, কিন্তু কখনোই হাই ফিভার হবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি কারণ পেশেন্টে হাই ফিভার 102-এর উপরে যদি আমরা ফিভার দেখতে পাই, তাহলে সে কিন্তু সি গ্রুপের নয়, সে বি গ্রুপের পেশেন্ট। বি গ্রুপের কোন লেভেলে, তার ফ্রিকোয়েন্সি, ইন্টেন্সিটি, জ্বরটা কত পরিমাণ উঠেছিল, কি পরিমাণ ক্ল্যারিটি নিয়ে উঠেছিল, এগুলো দেখে আমরা বিবেচনা করতে পারি যে এটা বি এর 4 হবে, 5 হবে নাকি 6 হবে। কিন্তু অ্যাকচুয়ালি এই পেশেন্টগুলোর মধ্যে হাই ফিভার হবে না, বিশেষ করে 8 এবং 9 এগুলোর মধ্যে মাইল্ড ফিভারও হবে না। অলমোস্ট জ্বরের অনুভব হতে পারে, কিন্তু টেম্পারেচার থার্মোমিটারে কখনো উঠবে না। তার মধ্যে জ্বর লাগতে পারে, ম্যালাইজনেস লাগতে পারে, কিন্তু তার মধ্যে জ্বর আপনি পাবেন না। এখানে সব হচ্ছে সিরিয়াস অর্গানিক ডিসঅর্ডার। আমাদের শারীরিক ম্যানিফেস্টেশন যদি হয়, সেখানে সিরিয়াস কন্ডিশন। আমাদের মেন্টাল ইমোশনাল ম্যানিফেস্টেশন হলে এখানে নিউরোটিক ডিসঅর্ডার, কম্পালসিভ ডিসঅর্ডার এবং সিজোফ্রেনিক ডিসঅর্ডারের, মানে সিজোফ্রেনিকের বেশ মাঝামাঝি অবস্থা, বা সিজোফ্রেনিয়ার সূচনা, কিংবা নিউরোটিক ডিসঅর্ডার, কম্পালসিভ ডিসঅর্ডারের, ম্যানিক ডিপ্রেসিভ ডিসঅর্ডারের বেশ শক্তিশালী অবস্থা এখানে তৈরি হয়। এবং অর্গানিক ডিসঅর্ডারগুলোর মধ্যে ক্রন ডিজিজ, কোলাইটিস আলসারোসা, ব্রঙ্কিয়াল অ্যাজমা, কোলাজেন ডিজিজগুলো আছে, পার্কিনসন ডিজিজ, বিশেষ করে সাইকোলজিক্যাল ডিজিজ। এই জিনিসগুলো আমরা এই লেভেলটাতে সি গ্রেডের সাইকোলজিক্যাল ডিজিজ, শারীরিক লক্ষণগুলো অন্তর্হিত নেই, কমে গিয়েছে, কিন্তু মানসিক রোগ তার দেখা দিয়েছে, একদম প্রমিনেন্ট মানসিক রোগ যেগুলো, সেগুলো আমরা এই লেভেলটাতে দেখতে পাবো। এই লেভেলগুলোতে এখানে ক্রনিক কন্ডিশন হচ্ছে এই লেভেলের মূল কথা। এবং স্বাভাবিকভাবেই লেভেল বিতে যদি 2 থেকে 5টা ওষুধ লাগে, তাহলে এখানে কয়টা লাগবে? প্রথম কথা হচ্ছে লেভেল সিতে ক্লিয়ার পিকচার পাওয়া, মোস্ট অফ দ্য টাইম ক্লিয়ার কোনো পিকচার ওষুধের পাওয়া যাবে না। এখান থেকে হোমিওপ্যাথদের দক্ষতার শুরু লেভেল সি থেকে। প্রচন্ড দক্ষ হলে, ম্যাট্রিয়া মেডিকা সম্বন্ধে প্রচন্ড দক্ষ হলে, এই ভাইটাল ফোর্সের পরিস্থিতিগুলো, তার লেয়ারগুলোকে নির্বাচন করা, ডিভাইড করা, এগুলোতে প্রচন্ড দক্ষ হলে আপনি প্রথমে ট্রিটমেন্ট শুরু করবেন। আমরা ওয়ান সাইডের ডিজিজগুলো এই লেভেলে দেখতে পাই, সেখানে ট্রিটমেন্ট শুরু করবেন সঠিক ওষুধের ধারাবাহিক প্রয়োগের মাধ্যমে। ক্রমান্বয়ে রোগীর হেলথ যদি উন্নত হয়, তারপর তার মধ্যে একটা সময় সিমটমস ক্ল্যারিটি ম্যানিফেস্টেড হবে, লেভেল 3 হেলথ সি থেকে বি যাবে, ক্লিয়ার পিকচার পাওয়া যাবে, অ্যাকিউট বেড়ে যাবে, রোগী আপনাকে অনেক জ্বালাবে, ডাক্তার সাহেব আগে তো এত ঠান্ডা লাগতো না, এত তো আমার টনসিল ফুলতো না, আমার অ্যাডেনয়েড বাড়তো না, আমার এত ঘন ঘন জ্বর আসতো না, আপনি কি ট্রিটমেন্ট করলেন? আমার জ্বর 10 বছরের মধ্যে জ্বর আসেনি, আমার এখন জ্বর আসা শুরু করেছে, 102, 103 ডিগ্রি জ্বরে ভুগি। এগুলো বলবে উন্নত হওয়ার পর। তো যাই হোক, লেভেল সিতে অ্যাকচুয়ালি এখানে বেশ কিছু লেয়ার থাকে পেশেন্টের, সেই লেয়ারগুলোকে সিরিজ অফ রেমেডিস, মিতুল কাসের ভাষায় এ কারেক্ট সিরিজ অফ রেমেডিজের মাধ্যমে ক্রমান্বয়ে উন্নত করতে হয়, সেই লেয়ারগুলোকে দূর করতে হয়। এবং আমি লেভেল সি রোগী যথেষ্ট ট্রিটমেন্ট করি, কাজে এটা আমার কাছে একদম ক্লিয়ার যে কিভাবে ব্লুমিং হয়,
কিভাবে তারা অস্পষ্ট একটা কেস কিভাবে ক্রমান্বয়ে স্পষ্ট হয়ে যায়, এবং এটা খুব ইন্টারেস্টিং। যাই হোক, এই লেভেল সিতে ইনিশিয়াল অ্যাগ্রাভেশন হয়, কিন্তু এটা খুব ডিফিকাল্ট অ্যাগ্রাভেশন হয়। অর্থাৎ লেভেল বিতে যেমন একটা শর্ট টাইম 2 দিন 3 দিন 5 দিন 7 দিন সর্বোচ্চ 15 দিনের একটা অ্যাগ্রাভেশন হয়, লেভেল সিতে এই অ্যাগ্রাভেশন অনেক মাসখানেক ধরেও চলতে পারে, লেট রেসপন্স করতে, লেট অ্যাগ্রাভেশন হতে পারে। লেভেল সির হেলথে অ্যাগ্রাভেশন আসলে অ্যাকচুয়ালি চিকিৎসকের নার্ভের পরীক্ষা। এখানে চিকিৎসককে যদি আপনি বুঝতে পারেন লেভেল সি এবং অ্যাগ্রাভেশন, এটা সুসংবাদ আপনার জন্য। আপনি প্রথমেই কারেক্ট ওষুধটা প্রেসক্রিপশন করেছেন, এবং এবার রোগীকে কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে এই অ্যাগ্রাভেশনকে কোনো ধরনের ইন্টারফেয়ারেন্স ছাড়া চলে যেতে দেবেন, এটা হচ্ছে কোশ্চেন। দ্বিতীয়ত, লেভেল সি কোনো অ্যাকিউট হয় না, কিন্তু যদি লেভেল সিতে আপনি ট্রিটমেন্ট করতে করতে কোনো অ্যাকিউট দেখা দেয়, তা এমন তীব্র হয়, ভয়ানক, মোস্ট অফ দ্য টাইম তাকে ট্রিটমেন্ট মানে হোমিওপ্যাথিক ওয়েতে আপনি ট্রিটমেন্টে রাখতে পারবেন না, এমন প্রাণহানিকর অবস্থা দেখা দেবে। ফলাফলস্বরূপ হসপিটালাইজেশন করতে হয়, সেখানে তারা এলোপ্যাথিক ওষুধ দেয়, অ্যান্টিবায়োটিক দিবে, বিভিন্ন কিছু দেওয়ার পর আবার তার সেই উন্নতি চলে যাবে, আবার আপনার কাছে আসবে, আবার তাকে জিরো লেভেল থেকে শুরু করতে হবে, আবার কিছুদিন ট্রিটমেন্ট করার পর আবার অ্যাকিউট দেখা দেবে, আবার তাকে হসপিটালাইজেশন করে, এভাবে কয়েকবারের পরে হয়তো একটা হাই ফিভার সে হসপিটালে না গিয়ে কভার করা সম্ভব হলো। আপনি তো প্রতিবার ওষুধ দিয়েছেন, একটা বারের ওষুধ দেওয়ার পর রোগীর আর হসপিটালাইজেশন করার প্রয়োজন পড়েনি। এই জ্বরটার পরে তার হেলথ ইমপ্রুভ করবে, সে বি লেভেলে চলে যাবে, তারপর আপনার এই হ্যাঙ্গামাটা নেই। কিন্তু এই সি লেভেলে যদি কোনো ট্রিটমেন্ট করতে করতে কোনো অ্যাকিউট দেখা দেয়, এটা বিশাল সুসংবাদ, কিন্তু এটাকে ম্যানেজ করার জন্য প্রচন্ড দক্ষতা লাগবে। যদি এ সময় এলোমেলো অনেকগুলো অ্যাকিউট দিয়ে পুরো ব্যাপারটিকে ঘোলা করা হয়, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। এটা বিয়ের ক্ষেত্রেও সত্য। এই কারণে আমরা বিতুল কাছের স্টুডেন্টরা অ্যাকিউট দেখা দিলে কি করা হবে সে ব্যাপারে অনেক বেশি সচেতন থাকি। বিতুল কাছের লেভেল অফ হেলথ যে চিকিৎসকগণ জানেন, তারা প্রত্যেকেই এই ব্যাপারে অত্যন্ত সচেতন। তারা প্রত্যেকটা অ্যাকিউটের একটা মানে খুঁজে পান। এই অ্যাকিউট আপনারা জানেন, অনেক চিকিৎসক বলেন যে অ্যাকিউট হচ্ছে এক ধরনের ডিসচার্জ, ক্রনিক রোগের ডিসচার্জ। এবার এই ক্রনিক রোগের এটা যদি ডিসচার্জ হয়, তার মানে এটাকে যদি আমি ঠিক মতো ডিসচার্জ হতে দেই, তাহলে এটা যদি ক্রনিক রোগের ডিসচার্জ হয় এবং আমি যদি ডিসচার্জ হতে দেই, তাহলে কি হবে? অবশ্যই আমার ক্রনিক অ্যাফেকশনের হেভিনেস, গুরুত্ব, ক্রনিক অ্যাফেকশনের প্রবলেমটা কমবে, ক্রনিক অ্যাফেকশন হালকা হবে। তো কাজেই আমাদের সি গ্রেডের হেলথ সম্বন্ধে জানলাম, যে সি গ্রেডের হেলথ কিভাবে আমাদেরকে সি গ্রেডের হেলথ কিভাবে কি ক্যারেক্টারিস্টিক্স গুলো বহন করে। এবার যদি আমরা ডি গ্রেডে যাই, অর্থাৎ লেভেল 10 থেকে 12, 10, 11, 12, এই লেভেলে আমি আগেই বলেছি যে হচ্ছে সবচাইতে বাজে অবস্থা। অ্যাকচুয়ালি যে সমস্ত স্টেজগুলো, যে স্টেজে যাওয়ার পর রোগীকে আর ফেরানো যায় না, মাল্টিপল স্ক্লেরোসিসের, সিজোফ্রেনিয়ার, ল্যাটেরাল স্ক্লেরোসিসের, তারপর পার্কিনসন ডিজিজের খুব এগিয়ে যাওয়া অ্যাডভান্স অবস্থা, এগুলো যদি খুব মাইল্ড থাকে লেভেল সি, কিন্তু এগুলো যদি খুব এগিয়ে যায় তাহলে এটা লেভেল ডি। আসলে এই রোগীদের সাপোজ অটিজম, জুভেনাইল ডায়াবেটিস, লেভেল ডি, এগুলোকে অ্যাকচুয়ালি ভালো করা যায় না, বিরল ঘটনা।
এদের মধ্যেও একদমই কেউ কোনোদিন ভালো হয়নি, ব্যাপারটি এরকম নয়, কিন্তু এই বিশাল সাধনার ব্যাপার। তাদের অ্যাকচুয়ালি কোনো ক্ল্যারিটি থাকে না। অলরেডি লেভেল সিতে আপনারা জেনেছেন যে অ্যাকচুয়ালি লক্ষণের কোনো সুস্পষ্টতা থাকে না। লেভেল ডি হচ্ছে দ্য পারফেক্ট ওয়ান সাইডেড ডিজিজ। দেয়ার্স নো এনি ক্যারেক্টারিস্টিক ম্যানিফেস্টেশন অফ আওয়ার ভাইটাল ফোর্স। আমাদের জীবনী শক্তি এখানে আসলে কিছুই প্রকাশ করতে পারে না, জাস্ট ধ্বংসাত্মক রোগটি এগোতে থাকে। কোনো দু একটা লক্ষণের ভিত্তিতে ওয়ান সাইডেড কেসগুলোকে যেভাবে চিকিৎসা করতে হয়, সেই অভিজ্ঞতা থেকে যদি কোনো চিকিৎসক এই ক্ষেত্রটিতে ওষুধ প্রয়োগ করার মাধ্যমে রোগীকে উন্নত, মানে হয়তো 5, 7, 10, 12 বছর ট্রিটমেন্ট করার পর যদি যথেষ্ট পরিমাণ উন্নত করতে পারেন, তাহলে একটা সময় হয়তো তার ক্রনিক ডিজিজ দেখা দেবে। একই উন্নত করতে পারেন, তাহলে একটা সময় হয়তো তার অ্যাকিউট ডিজিজ দেখা দেবে। এবং সেই অ্যাকিউট ডিজিজ আপনারা জানেন যে লেভেল সিতে আমরা দেখেছি যে অ্যাকিউট ডিজিজ কতটুকু ভয়াবহ হয়। কাজেই লেভেল ডি এর অ্যাকিউট ডিজিজ আপনাকে মাস্ট হসপিটালাইজেশন করতে হবে, মাস্ট। এবং সেই একই প্রক্রিয়া, আবার সে অ্যালোপ্যাথি নেবে, আবার তার মধ্যে ডেটোরিয়েশন আসবে, আবার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, এভাবে কয়েকবার, অ্যাকচুয়ালি বহুবার হতে পারে লেভেল ডি এর বেলায়, কয়েকবার তার এভাবে ট্রিটমেন্টের মাধ্যমে যদি কোনো সময় কোনো একটা অ্যালোপ্যাথিক ওষুধ স্কেপ করা যায়, যদি তার থেকে বেরিয়ে আসা যায়, লেভেল সিতে যাবে। এবং এই জাস্ট যে ট্রিটমেন্ট প্রক্রিয়া একটু আগে কথা বললাম, আলোচনা করা হলো, অ্যাকচুয়ালি এই অ্যাকিউট ব্যাপক সিগনিফিকেন্সি লেভেল ডিতে কখনোই অ্যাকিউট দেখা দেবে না। যদি কারোর মধ্যে অ্যাকিউট থাকে তবে সে লেভেল ডির নয়। ডক্টর বিতুল কাসের দ্য কন্টিনিউয়াম অফ ইউনিফাইড থিওরি অফ ডিজিজ নামে একটা তত্ত্ব রয়েছে, এবং সেই তত্ত্ব এই অ্যাকিউট এবং ক্রনিকের ইন্টার রিলেশনকে ব্যাখ্যা করে। আমরা যদি হ্যাঁ, লেভেল ডি রোগীতে একবার মাত্র জ্বর আসতে পারে। লেভেল ডির মধ্যে যখন সে মারা যাবে, সেই মুহূর্তে, এটাকে বলে হসপিটাল ইনফেকশন, সেই মুহূর্তে শেষ একটা চেষ্টা করে অ্যাকচুয়ালি এই রুগীদের, এই স্টেজের রুগীদের। সাপোজ আমার জীবনে অনেকগুলো দেখেছি আমি, ক্যান্সার সব লেভেলের রুগীদের দেখা দিতে পারে, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড দেখা দিতে পারে। ডি গ্রেডের ক্যান্সারকে কখনোই ভালো করা যায় না। সি গ্রেডের ক্যান্সার ভালো করার একটা পসিবিলিটি সামান্য একটু থাকে, কিন্তু অনেক কম। অ্যাকচুয়ালি বি গ্রেডের ক্যান্সার খুব দ্রুত ভালো হয়, আরামসে ভালো হয়। এ গ্রেডে আসলে অ্যাকচুয়ালি ক্যান্সার হয় না, যদিও পসিবিলিটি একদম মুক্ত বলবো না। এ গ্রেডের নিচের দিকে, বিশেষ করে 3 লেভেলে কেউ যদি অতিরিক্ত এক্সপোজার করে বিভিন্ন মেকানিক্যাল কজ থেকে, এবং বংশে যদি এর প্রবণতা খুব হাই থাকে, অতিরিক্ত এক্সপোজারের পরে দেখা দিলেও দিতে পারে। তবে সেগুলো সেরে যাবে খুব দ্রুত, আরামসে সেরে যাবে, পরিচ্ছন্ন লক্ষণ থাকবে। ও ক্যান্সার আমাদের একজন নতুন চিকিৎসকও ভালো করতে পারবে। কিন্তু বি গ্রেড অবশ্যই দক্ষ চিকিৎসক লাগবে। সি গ্রেডে অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষার ক্ষেত্রগুলো শুরু হয়, এবং ডি গ্রেডের ক্যান্সার ভালো করা যায় না। ডি গ্রেডের কোনো রোগকেই আসলে অ্যাকচুয়ালি ভালো করা যায় না। তো এই প্রগনোসিস এই কারণে গুরুত্বপূর্ণ যে একজন পেশেন্ট আসার পর আপনি তাকে কি বলবেন, আপনাকে আগে জানতে হবে তার ক্যান্সারটা কোন গ্রেডে, কোন লেভেলে আছে, কোন গ্রুপে আছে, তার হেলথ যদি ক্যান্সার যা ইচ্ছে তাই হোক, সাপোজ ক্যান্সার অলরেডি মেটাস্টাসিস হয়েছে, গ্ল্যান্ডগুলোতে এফেক্ট করেছে আশেপাশের, কিংবা আরো একটু অগ্রসর হয়েছে, অন্য কোনো অর্গানেও ছড়িয়েছে, কিন্তু লক্ষণ এত পরিষ্কার, বি গ্রেডের হেলথ লক্ষণ এত পরিষ্কার, পরিচ্ছন্নভাবে আপনি ওষুধ পাচ্ছেন, এবং ওষুধ দেওয়ার পর খুব ভালো প্রতিক্রিয়া ব্যক্ত করে রোগীর ইমিউনিটি উন্নত হচ্ছে, ডিফেন্স মেকানিজম উন্নত হচ্ছে, আরো পরিষ্কার লক্ষণ সে প্রদর্শন করছে। আপনি পরবর্তী সঠিক ওষুধটি ধারাবাহিকভাবে দিলেন, 3টি ওষুধ দেওয়ার পর রোগীর ক্যান্সার more than 50% will be vanished, and within the next 5 to 6 months you may cure the patient.
এই আমার অনেকগুলো ক্যান্সারের রোগী আপনারা জানেন ভালো হয়েছে, অ্যাকচুয়ালি সি গ্রেডের একটা পেশেন্ট ছিল, আদারওয়াইজ বি গ্রেডেই কিন্তু বেশি স্বাভাবিকভাবে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের এই লেভেল অফ হেলথের ক্যারেক্টারিস্টিকগুলো বিভিন্ন। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। অ্যাকচুয়ালি আমাদের জীবনী শক্তির পরিমাপ খুব গ্রসলি বোঝার জন্য এই লেভেলে আমাদের জীবনী শক্তি এরকম পরিচ্ছন্ন, মুক্ত, ফ্লোটিং, সে ইচ্ছে মতো ভেসে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ফ্লোটিং ভাইটাল ফোর্স আমি বলি। সে তার স্বাধীন, ফ্রি, সে ডোমিনেট করে বেড়াচ্ছে, ভাইটাল ফোর্স তারই শক্তি। বি গ্রেডে তাকে ঠিক এভাবে একটু প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় ভাইটাল ফোর্স। সে পারে, চেষ্টা করলে এর ফাঁক ফোকর দিয়ে সে বিভিন্নভাবে তাকে প্রতিবন্ধকতা করা হচ্ছে, কিন্তু তার ভাব পরেও সে তার কাজকে অপারেট করতে পারে বি গ্রেডে। সি গ্রেডে ভাইটাল ফোর্সকে এভাবে আটকে দেওয়া হয়, সে এবার তার মুভমেন্ট অনেক বেশি লিমিটেড। সে হয়তো একটু নড়াচড়া দিতে পারে কিন্তু সাংঘাতিক লিমিটেড। বি গ্রেডেও লিমিটেড ছিল কিন্তু সে অনেকটাই পারত, অনেকটা এরকম ফ্রি ফ্লোটিং ছিল এ গ্রেডে। এবার সি গ্রেডে আর ডি গ্রেডে তাকে একবারে ডিমিনিশড করে দেওয়া হয়। আমাদের ভাইটাল ফোর্সের অবস্থা তার পক্ষে কিচ্ছু করা সম্ভব না, সে একদম আটকে দেওয়া হয়। আমাদের কোনোভাবে এই ভাইটাল ফোর্সের ডি গ্রেড থেকে যদি চিন্তা করি, শক্তি বাড়িয়ে 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 অনেক কষ্টে এই পর্যন্ত সি গ্রেড, দেন তারপর অনেক কষ্টে যদি কোনোভাবে শিখতো আঙুল বি গ্রেড। কিন্তু সত্যিকার অর্থে একজন ডি গ্রেডের পেশেন্টকে বি গ্রেডে নেওয়া যায় না, অ্যাকচুয়ালি সময়ে আমাদের হয় না। আর অনেকেই আছে যারা জন্মেছে বি গ্রেড নিয়ে, তাকে গ্রেডে নেওয়াটা অলমোস্ট ইম্পসিবল। তারা সি গ্রেডে যায়, ডি গ্রেডে যায়, সেখান থেকে সর্বোচ্চ চেষ্টায় বি গ্রেড পর্যন্ত নিয়ে আসা যায়। একটা সি গ্রেডে জন্মেছে যে ব্যক্তি, খুব চেষ্টা করা হলে তাকে বি গ্রেড পর্যন্ত নিয়ে আসা যাবে, বি গ্রুপ পর্যন্ত। অ্যাকচুয়ালি এই হচ্ছে। এবং এই যে আমাদের হেলথ, এগুলোর এই ডিগ্রেডেশন কিভাবে ঘটে এটা মনে রাখা দরকার। যে যত রকমের নেগেটিভ, বিশেষ করে অ্যালোপ্যাথিক ওষুধ, একবার অ্যালোপ্যাথিক ওষুধ খেলাম, আমি বি গ্রেডের লেভেল 4-এ হয়তো ছিলাম, একবার খেলাম সাথে সাথে আমি সি গ্রেডে চলে যাব, ব্যাপারটি এরকম নয়। একবার খেলাম, দুইবার খেলাম, তিনবার খেলাম, এবার 4 থেকে 5-এ নামবে, 5 থেকে 6-এ, তারপর একদিন 10 করে দেখা যাবে আমার কোনো অ্যাকিউট নেই, ক্রনিক একটা রোগ দেখা দিয়েছে। এইভাবে ক্রমান্বয়ে আবার দীর্ঘদিন হয়তো সি গ্রেডের ওই 4 লেভেল এবং 5 লেভেলের মধ্যে ফ্ল্যাকচুয়েট করতে পারে। সকালবেলা আমি 2 দিন, 5 দিন, 7 দিন বা সকালবেলা হয়তো সি লেভেলের একটু উপরের দিকে আসি, সি লেভেলের 7-এর উপরের দিকে আসি, বিকালবেলা হয়তো আমি একটু লো থাকি, জ্বর আসে, একটু মানে জ্বরের ভাব লাগে, আমি লেভেলের নিচের দিকে যাই। এরকম এক ধরনের ফ্ল্যাকচুয়েশনও থাকতে পারে। তো যাই হোক, আমরা ক্যারেক্টারিস্টিক্স বুঝতে চেয়েছিলাম, কিন্তু এর একটা ইমপ্লিমেন্টেশনও আছে। আমি এর আগে বলেছিলাম যে একটা লেভেল অফ হেলথ, এই বৈশিষ্ট্য অনুযায়ী আমাদেরকে পোটেন্সি সিলেকশনে চিন্তা করতে হয়, আমাদের ইন্টারপ্রিটেশন, ওষুধ দেওয়ার পরে কি হবে চিন্তা করতে হয়, অ্যাকিউট প্রেসক্রাইবিং এর ব্যাপারগুলো চিন্তা করতে হয়। ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে এবার আমরা সেই অংশগুলোতে প্রবেশ করব। পরবর্তী ভিডিওতে, পরবর্তী আলোচনায় আমরা পোটেন্সি সিলেকশনের ক্ষেত্রে লেভেল অফ হেলথের ইমপ্লিমেন্টেশন কি, বা লেভেল অফ হেলথ অনুযায়ী আমাদের কিভাবে ভাবতে হয়, ইনশাল্লাহ আমরা সেই বিষয়টি আলোচনা করব। তো আগামী ভিডিওতে, আগামী পর্বে আবার আপনাদের উপস্থিতি কামনা করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মন্তব্য যুক্ত করুন, কোনো ব্যাপার অস্পষ্ট থাকলে আমাকে জানান, আমি পরবর্তী আলোচনায় সেগুলোর ক্ল্যারিটি আনবো। এবং এর সাথে রিলেটেড আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
তো আগামী ভিডিওতে আবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে পরবর্তী গুরুত্বপূর্ণ টপিকটির ব্যাপারে আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে আমি আমার কথা এখানে সমাপ্ত করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।